যে সেন্সর বোর্ডের রাজনৈতিক পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তে সম্ভব হয়নি এবং আগামী দিনে যদি আইনি পথে যেতে হয় যা যা করার আমি করব, কিন্তু সেন্সর বোর্ডকে ক্ল্যারিফাই করতেই হবে যে ছবিটাকে ওরা কেন আটকালো, কী কারণ। ওরা কি বিজেপির পা চাটতে চাটতে ওদের জিভ ক্ষয়ে গেছে, না কী কারণ যে ওদের মধ্যে যদি সত্যনিষ্ঠতা সততা থেকে থাকে এবং যদি ওরা ভারতের সংবিধানকে সামান্যতম সম্মান করে থাকেন, তাহলে ওদের উচিত যে এই ছবিটাকে কেন আটকেছে তার কারণ তো বন্ধ রয়েছে, কিন্তু এটা চিরকাল বন্ধ থাকবে না। এদেরকে মাথা ঝোঁকাতে হবে, এদেরকে বলতে হবে যে কেন ছবিটাকে আটকেছি। এই কারণ না দেখানো পর্যন্ত ততদিন অবধি কিন্তু লড়াই চলবে। এবং যদি এই যে এখন ছবিটাকে আটকেছে এই যে একটা অনৈতিক কারণে, এটা কিন্তু আমি পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে কাছে গিয়ে গিয়ে বলবো। দরকার পড়লে আমি ছবির স্ক্রিপ্ট ধরে ধরে লোককে বলবো যে ছবিটাতে কী রয়েছে। ছবিটা যদি ওরা আটকে দেয়, মানে ছবিটা কিন্তু দেখানোর আমার কাছে আরও 100টা অপশান রয়েছে। সেন্সর বোর্ডকে ক্ল্যারিফাই করতে হবে যে আমার ছবিটাকে তারা কী কারণে আটকালো, কোন সিনেমাটোগ্রাফ অ্যাক্টের কোন কোন ধারা উল্লঙ্ঘন করেছে সে বিষয়ে কিন্তু আমাকে কোনো লিখিত তথ্য দেওয়া হয়নি। এবং আমি একটা পয়েন্ট বলতে চাই যে আমি অভিযোগ করছি এই যে সেন্সর বোর্ড মানে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, এরা রাজনৈতিক পক্ষপাতদুষ্ট হয়ে আমাকে ছবির এক্সামিনেশন রিপোর্ট দিয়েছে। তার কারণ এই যে বাংলার মুখ আমি দেখে আছি এই তথ্যচিত্রে বিজেপির বাংলা ও বাঙালি বিরোধী নীতির তীব্র সমালোচনা করা হয়েছে। নরেন্দ্র মোদীর নামে সিনেমা হয়েছে, অটল বিহারী বাজপেয়ীর নামে ছবি হচ্ছে, এই 2024 ভোটের আগে সাভারকারকে নিয়ে ছবি হচ্ছে, যে ব্রিটিশদের চিরকালের দাস হয়ে থাকবো এই মুচলেকা দিয়ে যে সেলুলার জেল থেকে বেরিয়েছিল তাকে নিয়ে সিনেমা হলে সেখানে সরকার আটকাচ্ছে না। কিন্তু যেখানে এই বিজেপির ক্রিটিসিজম করা হচ্ছে, এবং ক্রিটিসিজমটা কিন্তু এরকম নয় যে শুধু মুখে আমি ক্রিটিসিজম করছি, আমি কিন্তু তথ্য প্রমাণ সমৃদ্ধ করে ক্রিটিসিজম করেছি। সেই ক্রিটিসিজম থাকার ফলেও ছবিটাকে আটকে দেওয়া হচ্ছে, কারণ এখানে বিজেপি বাংলা ভাঙতে চাইছে, বিজেপি বাংলার মাটিকে খেয়ে নিতে চাইছে, এবং এই বিজেপি সর্বোপরি বাংলা ও বাঙালিকে ঘৃণা করে। নমস্কার, আপনারা দেখছেন ইনস্ট্যান্ট ন্যাশন নিউজ। আমি দুর্জয় আপনাদের সঙ্গে রয়েছি এবং আমার সঙ্গে রয়েছেন পরিচালক সৌম্য সেনগুপ্ত। দাদা, প্রথমেই আপনাকে আমাদের আইএন নিউজের চ্যানেলে স্বাগত জানাই। ধন্যবাদ, নমস্কার সকলকে। কিন্তু আমি জিজ্ঞেস করছি না যে সৌম্য সেনগুপ্ত দাদা আপনি কেমন আছেন, কারণ আপনার কয়েকটি সংবাদ আমাদের নজরে এসছে, সেটি খুব একটা আনন্দদায়ক তো নয়ই, বেদনাদায়ক বলতে গেলে। আপনি নিজে একটি তথ্যচিত্র প্রকাশ করার জন্য পরিচালনা করেছেন, যার নাম বাংলার মুখ আমি দেখিয়েছি। বাংলা ও বাঙালির জন্য, বাংলাভাষী মানুষদের জন্য যে কাজ আপনি তুলে ধরার চেষ্টা করেছেন, সেই থেকে আপনার ভাবনা যে বাংলার মুখ আমি দেখিয়েছি তথ্যচিত্র, তাই তো? আমি কি বললাম? না, ঠিকই। আপনি সেই যে তথ্যচিত্রটা যেটা আপনি তৈরি করেছেন সেটা ছাড়পত্র দেওয়া হয়নি বলে আমরা খবর পেয়েছি, বিষয়টা কি ঠিক? দেখো, তথ্যচিত্রটার নাম হচ্ছে বাংলার মুখ আমি দেখিয়েছি, এবং এই তথ্যচিত্রটা সেন্সর বোর্ডে আমি অ্যাপ্লাই করি 23 জানুয়ারি অ্যাপ্লাই করি, কারণ আমার 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই ছবিটা রিলিজ করার আমার পরিকল্পনা ছিল। কিন্তু 15 জানুয়ারি সেন্সর বোর্ডের ছবিটা স্ক্রিনিং করে, তারপর 18 তারিখে আমাকে সেন্সর বোর্ডের যে এক্সামিনেশন অফিসার আছেন সুময় মুখার্জি, উনি আমাকে ফোন করে জানান যে এই ছবিটাকে ওরা রিজেক্টেড, মানে সার্টিফিকেট রিজেক্ট করছে। তার আমি কারণ জানতে চাই, কিন্তু তার কোনো কারণ সেন্সর বোর্ড থেকে আমাকে জানানো হয়নি। উল্টে তারপর ছবিটাকে রিভাইজিং কমিটিতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু একজন পরিচালক হিসেবে আমার কিন্তু জানার রাইট আছে যে আমি আমার ছবিটাকে কেন তারা রিজেক্ট করলো, এবং তারা ছবিটাতে কোনো কাট দিতে পারতো, কোনো মিউট দিতে পারতো, কিন্তু সেগুলো কোনোটাই না করে ছবিটাকে তারা ডিরেক্ট রেস্ট্রিক্টেড বা রিজেক্টেড ঘোষণা করে। মানে আপনার পুরো তথ্যচিত্র, আপনার 40 মিনিটের তথ্যচিত্র আমি যদি ভুল না করি, তাহলে সে পুরোটাই রিজেক্ট হয়ে গেছে। মানে তো আর চলবেই না। না, পুরো যেটা এখন করেছে, সিনেমাটাকে কলকাতা সিবিএফসি থেকে সার্টিফিকেট রিজেক্ট করে এটা পাঠিয়ে দিয়েছে রিভাইজিং কমিটিতে, মানে বম্বেতে। সেখানে আমাকে পুনরায় ছবিটা অ্যাপিল করতে হবে, এবং সেখান থেকে ওরা কী সিদ্ধান্ত দেবে সেটার ওপরে বেস করে আমার সিনেমার ভাগ্য নির্ধারণ করছে। মানে এখন আমাকে যেটা এখন বর্তমান অবস্থা, যে সেন্সর বোর্ডের কাছে হাত জোর করে বলতে হবে যে আমার ছবিটাকে আপনারা রিভাইজিং কমিটিতে পাঠানোর জন্য আমাকে অনুমতি দিন, কিন্তু সেটা আমি করবো না। সেন্সর বোর্ডকে ক্ল্যারিফাই করতে হবে যে আমার ছবিটাকে তারা কী কারণে আটকালো, কোন সিনেমাটোগ্রাফ অ্যাক্টের কোন কোন ধারা উল্লঙ্ঘন করেছে সে বিষয়ে কিন্তু আমাকে কোনো লিখিত তথ্য দেওয়া হয়নি। এবং আমি একটা পয়েন্ট বলতে চাই যে আমি অভিযোগ করছি এই যে সেন্সর বোর্ড মানে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, এরা রাজনৈতিক পক্ষপাতদুষ্ট হয়ে আমাকে
মানে ছবির এক্সামিনেশন রিপোর্ট দিয়েছে। তার কারণ এই যে বাংলার মুখ আমি দেখে আছি এই তথ্যচিত্রে বিজেপির বাংলা ও বাঙালি বিরোধী নীতির তীব্র সমালোচনা করা হয়েছে। কি কি বিষয় সমালোচনা করা হয়েছে আমি একটু ডিটেলে বলছি আপনাকে। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে যে সমস্ত বিজেপির এমএলএরা রয়েছে, যারা নির্বাচিত প্রতিনিধি, তারা বিধানসভায় দাঁড়িয়ে বাংলা ভাগ করার পক্ষে তারা প্রশ্ন করছে। বিজেপির যে মনোনীত রাজ্যসভার সদস্য অনন্ত মহারাজ বলতে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মানে বাংলাকে আলাদা রাজ্যে তারা দ্বিখণ্ডিত করে দিতে চাইছে। সেই ষড়যন্ত্রটা কিভাবে হচ্ছে সেইটাকে আমি তথ্যচিত্রে তুলে ধরেছি, এবং সেটা যে শুধুমাত্র মুখের কথায় তুলে ধরেছি সেরকম কিন্তু নয়। এতে অন্য সংবাদপত্রের যে ক্লিপিংস, নিউজ পেপার ফুটেজ, সমস্ত কিছু অ্যামালগামেশন দিয়েই এই বিষয়টাকে তুলে ধরা হয়েছিল। আরেকটা পয়েন্ট তুলে ধরা হয়েছিল যে বিজেপির যে মনোনীত রাজ্যসভার সদস্য অনন্ত মহারাজ, তিনি রাজ্যসভাতে গিয়ে বাংলা ভাগের পক্ষে সরব হচ্ছেন। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেটা সমস্ত বাংলার মানুষের জানা উচিত। রাজ্যসভা হচ্ছে কাউন্সিল অফ স্টেট, আর লোকসভা হলো হাউস অফ পিপল। তো কাউন্সিল অফ স্টেটস, যেখানে রাজ্যের মানে রাজ্যকে বাঁচানোর প্রধান কক্ষই হলো রাজ্যসভা। এই যে ফেডারেল স্ট্রাকচার, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে রক্ষা করার কক্ষ কিন্তু রাজ্যসভা, যেখানে রাজ্যের সমস্ত পাওনাগণ্ডা, রাজ্যের অধিকার বুঝে নিতে হয়। সেখানে গিয়ে বিজেপির মনোনীত সদস্য সে বাংলা ভাগের পক্ষে প্রশ্ন করছে। তো এই বিষয়টা যখন আমি তুলে ধরেছি, তার সাথে রয়েছে এনআরসির মতো একটা মানে এরকম অমানসিক একটা পলিসি, যার মাধ্যমে আসামেতে প্রায় 17 লক্ষ বাঙালি ভিটে মাটি ছাড়া এরকম প্রচুর মানুষ রয়েছেন যারা এনআরসির ভয়তে আত্মহত্যা করেছে। সেই বিষয়টা যখন আমি তথ্যচিত্রে তুলে ধরছি, তখন ওরা আমার ছবিটাকে আটকে দিতে চাইছে। এবং এই সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, এটা চলছে পুরো রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হয়ে। এবং এটা জানলে খুব অবাক হবে তুমি যে এই যে সিবিএফসি, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, কার দপ্তরের মধ্যে রয়েছে? বিজেপির যে মন্ত্রী রয়েছে অনুরাগ ঠাকুর, যে কিনা শাহিনবাগ আন্দোলনের সময়তে আন্দোলনকারীদের গলিমারও বলেছিল, এটা তার দপ্তরের অধীনে। সেই গলিমারও মিনিস্টারের দপ্তর থেকে আমার সিনেমাকে কিন্তু মুক্তি দেওয়া হচ্ছে না। এবং আমি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনকে আমি একাধিক মেল করেছি। তার যে চেয়ারপারসন মিস্টার প্রসূন যোশী, তাকে মেল করেছি, সিইওকে মেল করেছি, আমি রাজ্যপালের কাছে গিয়েও একটা চিঠি দিয়েছি। কিন্তু আমাকে এই ছবিটার ক্ল্যারিফিকেশান দিতে হবে যে ভাই, কেন তুমি আমার ছবিটাকে আটকালে, কোন গ্রাউন্ডে আটকালে, সেন্সর বোর্ডকে এটার জন্য ক্ল্যারিফিকেশান দিতে হবেই। আপনি যে বলছিলেন যে আটকানো হয়েছে, আপনাকে ফোন করে বলা হয়েছে, মেল করেও বলা হয় না, এটা কি কোনো পন্থা হতে পারে, পদ্ধতি হতে পারে? না, দেখো, এখন তো বিজেপির আন্ডারে যেগুলো রয়েছে তার কোনো পন্থা তুমি পাবে না। কারণ এরা মানবতার বিরোধী, এরা গণতন্ত্রের বিরোধী, এরা সংবিধানের বিরোধী এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী। একটা সমস্ত অফিসে একটা নিয়ম থাকে যে আমি একটা সেন্সর বোর্ডে যখন ছবি অ্যাপ্লাই করলাম, তখন তার একটা ডকেট নাম্বার থাকে, তার ছবিটা কোন সময়তে ছবিটা দেখা হবে, তার কি ফিডব্যাক, তার কি স্ট্যাটাস, তার কি কমেন্ট সেখানে আপলোড হয়। সেখানে শুধু একটা জায়গাতে আপলোড করে দিয়েছে যে রেফার টু রিভাইজিং কমিটি, আর আমাকে ফোন করে বলেছে যে এই ছবিটাকে সার্টিফিকেট রিজেক্ট করা হলো। ওদের এই সৎসাহসটা নেই যে আমি এই ছবিটাকে বিজেপির সমালোচনা করেছি বলে আটকালাম, এই সৎসাহসটুকু ওদের নেই। আমার কাছে কিন্তু সেই ফোনের রেকর্ডিং রয়েছে। আমরা যদি দেখি যে এর পূর্বে বিতর্কিত সিনেমা যে মানে সামনে আসেনি সেরকমটা তো নয়। আমরা দেখেছি কাশ্মীরি ফাইলস, সেটা নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে। কিভাবে এটা সেন্সর বোর্ড থেকে পাস হয়ে আসলো সেটা নিয়ে কথা হয়েছে। 370 ধারায় রিসেন্টলি ওটা মুক্তি পেয়েছে, সেটা নিয়েও জলঘোলা হচ্ছে। তাছাড়া এগুলো পাবলিশ হয়েছে, সেগুলোর কথা আমি বলছি। আপনি মজা পাবেন যে মুভিগুলো করা হয়নি, সেন্সর বোর্ডে আটকে দেওয়া হয়েছে, সেই ধরনের বেশ কিছু মুভি রয়েছে যেগুলোকে বলা হয় যে এমন কিছু রয়েছে ওটার মধ্যে যেগুলোতে বিজেপি সরকারের কোনো মানে ক্ষতি হতে পারে বা বিজেপি দলের তরফ থেকে তাদের ক্ষতি হতে পারে। তো এই যে গোটা ঘটনা, চিত্র ব্যবস্থা বা সিনেমা বা শিল্প জগৎ, আমরা কি জানি বাঙালি, মানে আমরা যে বাঙালি সত্তা বা বাঙালি, আমাদের সত্যজিৎ রায়ের বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই শিল্প চেতনা সমৃদ্ধ এই বাংলার যদি মানুষকে যদি চিন্তার জায়গা না দেওয়া হয়, পরিসর দেওয়া না হয়, তাহলে বাঙালি হিসাবে আমাদের সেই সত্তাটা কোথায় থাকলো? বাঙালি শিল্প হিসাবে বাঙালির একটা আলাদা একটা সম্মান রয়েছে, আলাদা একটা জায়গা রয়েছে। সেখানে যদি এই মুক্ত চিন্তা জায়গা যদি না দেওয়া হয়, তাহলে তো ধীরে ধীরে এই যে শিল্পর বিষয়টা, এটা তো আরও অবনমিত হতে পারবে। দেখো, শিল্প শুধু শিল্প নয়, পশ্চিমবাংলার সমস্ত ক্ষেত্রে যেখানে যেখানে সেন্ট্রালের পাওয়ার রয়েছে, মানে কেন্দ্র সরকারের দপ্তরের অধীনে যা যা কিছু রয়েছে, সেই সমস্ত কিছুর সাংবিধানিক বা মানে এই সাংবিধানিক যে জায়গা,
মানুষের অধিকারের যে জায়গা, মানুষের প্রশ্ন করার যে জায়গা, সেটাকে বিজেপি ভেঙে চুরমার করে দিচ্ছে। এই যে সিনেমা, এই যে তুমি বললে কাশ্মীর ফাইলসের মতো একটা ছবি, এই ছবিটা ন্যাশনাল ইন্টিগ্রিটি ক্যাটাগরিতে রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছে। আর্টিকেল 370 নিয়ে যে সিনেমা আসছে, সেই সিনেমা নিয়ে প্রচার করছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে সিনেমা হয়েছে, অটল বিহারী বাজপেয়ীর নামে ছবি হচ্ছে, এই 2024 ভোটের আগে সাভারকারকে নিয়ে ছবি হচ্ছে। যে ব্রিটিশদের চিরকালের দাস হয়ে থাকবো এই মুচলেকা দিয়ে যে সেলুলার জেল থেকে বেরিয়েছিল, তাকে নিয়ে সিনেমা হলে সেখানে সরকার আটকাচ্ছে না। কিন্তু যেখানে এই বিজেপির ক্রিটিসিজম করা হচ্ছে, এবং ক্রিটিসিজমটা কিন্তু এরকম নয় যে শুধু মুখে আমি ক্রিটিসিজম করছি, আমি কিন্তু তথ্য প্রমাণ সমৃদ্ধ করেই ক্রিটিসিজম করেছি। সেই ক্রিটিসিজম থাকার ফলেও ছবিটাকে আটকে দেওয়া হচ্ছে, কারণ এখানে বিজেপি বাংলা ভাঙতে চাইছে, বিজেপি বাংলার মাটিকে খেয়ে নিতে চাইছে, এবং এই বিজেপি সর্বোপরি বাংলা ও বাঙালিকে ঘৃণা করে। এই বিষয়টা যখন আমি তুলে ধরছি, তখন আমার ছবিটাকে ওরা আটকে দিচ্ছে, এবং ওর কোনো কারণে দিচ্ছে না ছবিটাকে। সাধারণ দর্শক বা আমি আপনার যে সিনেমা সেটা দেখিনি, স্বাভাবিকভাবে দেখার প্রশ্ন আসে না, কিন্তু আমরা ভিতরে সিনেমার মধ্যে কী আছে সেটা আমরা জানবো না, আপনারা জানবেন, সেন্সর বোর্ড জানবে। কিন্তু একটা সাধারণ মানুষ হিসাবে, সাধারণ বাঙালি হিসাবে এই প্রশ্ন তো জাগবে যে কোনো একটা সিনেমা বাতিল যদি করা হয়, কেন বাতিল করা হয়? আমরা যদি আদালতের দিকেও দেখি যে বিচার ব্যবস্থায় আমরা কি থাকে যে তুমি দোষী, কেন দোষী, প্রমাণ এই প্রমাণ আছে, তাই তোমাকে অমুক শাস্তি দেওয়া হলো। সেটা না করে আপনারটা শুধু মানে ফোন করে বা বলে দেওয়া হয়েছে যে আপনার সিনেমাটা রিজেক্ট করা হয়েছে। তো এই যে গোটা ঘটনাটা, এরকম ঘটনা তো খুবই দুর্ভাগ্যজনক। হতে পারে আমরা তর্কের খাতিরে ধরে নিলাম আপনার সিনেমায় খারাপ কিছু আছে, ধরে নিলাম আমরা যেহেতু জানি না, কিন্তু তারপরেও তো উচিত এটাই, আইন তো এটাই বলে যে কারণ আপনাকে জানাতে হবে। দেখুন, আইন সবার জন্যই সমান, বিজেপির জন্য এক আইন, আর যারা বিজেপির মানে সমালোচনা করবে তাদের জন্য আরেক আইন। এটা তো ভারতের সংবিধান বা ভারতের গণতন্ত্র নয়। তো সুতরাং এখানে অন্যান্য ছবিগুলোকে যেমন এটাতে বিজেপির ক্রিটিসিজম আমি করতেই পারি, আমি তো ভারত সরকারকে ক্রিটিসাইজ করছি না, আমি দেশকে ক্রিটিসাইজ করছি না, আমি একটা রাজনৈতিক দলের বাংলা ও বাঙালি বিরোধী পলিসির ক্রিটিসিজম করছি। তাহলে কেন আমার ছবিটাকে ছাড়পত্র দেওয়া হবে না? এবং ব্যাপারটা কি বলো তো, ব্যাপারটা হচ্ছে বিজেপি এমনই একটা দল, মানে এরা হচ্ছে একটা কর্পোরেট পুঁজির দল, এবং এরা যেখানেই তাদের সামান্যতম সমালোচনা পাবে সেই জিনিসটাকে ওরা আটকে দিতে চাইবে। এবং শুধু এটা আমার ক্ষেত্রে নয়, এরকম প্রচুর ছবিকে ওরা আটকেছে আগেও। যেমন অমর্ত্য সেনকে নিয়ে একটা ডকুমেন্টারি করেছিলেন সুমন ঘোষ, ছবিটার নাম ছিল দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান। সেই ছবিকেও এক সময় তো সিবিএফসি আটকানোর চেষ্টা করেছিল। এরকম তেলেগু ছবি, এরকম মালায়ালাম ছবি, সেই ছবিগুলোকেও নানা সময়তে ওদের ক্রিটিসিজম করার জন্য ওরা আটকেছে। এবং এই যে ছবিটাকে আটকাচ্ছে, আমার ছবিতে ধরুন এমন কিছু বিষয় রয়েছে যেটা মানুষের সামনে এলে মানুষের অধঃপতন হয়ে যাবে, তো সেইটাকে আমাকে মেনশন করে দিক, আমি সেটা কেটে ফেলে দেবো। কাট দেয় সেন্সর বোর্ড, কাট দেয়, মিউট দেয়। সেন্সর বোর্ডের কিন্তু কোনো রাইট নেই যে একটা ছবিকে এরকম রাজনৈতিক পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তে ছবিটাকে আটকানোর কোনো রাইটই নেই। আপনি এই বিষয়টা নিয়ে কি আদালতে যাওয়ার চিন্তা? নিশ্চয়ই। দেখুন, প্রথমে আমি সেন্সর বোর্ডের কাছে একাধিকবার আমি সিবিএফসির কাছে মেল করেছি, কোনো মেলের তারা উত্তর দেয়নি যে কেন ছবিটাকে আটকেছে। আমি আপনাকে যে ফোন রেকর্ডিং সেটাও শোনাবো কিছুক্ষণ পরে। আমি এটা নিয়ে রাজ্যপালকেও চিঠি লিখেছি, রাজ্যপালের দপ্তর থেকে এখনও উত্তর আসেনি। আমরা অনেক সময়তেই দেখেছি পশ্চিমবঙ্গের রাজ্যপালরা রাজ্যের এখতিয়ারভুক্ত নানা বিষয় নিয়ে কেন্দ্রের কাছে দরবার করে। তো আমি রাজ্যপালকে চিঠিতে এটাই লিখেছি যে এই বিষয়টা কেন্দ্রেরই বিষয়, এখানে রাজ্যের কোনো হাত নেই, এবং এটা বিজেপির যে অনুরাগ ঠাকুর তার দপ্তরের অধীন। এবং এই যে সেন্সর বোর্ড থেকে কোনো উত্তর দিচ্ছে না, আমার ছবিটা এতদিন আটকে রয়েছে, এইটা কিন্তু একজন আর্টিস্ট হিসেবে আমার যে ডেমোক্রেটিক রাইটস, একজন শিল্পীর যে আর্টিস্টিক ফ্রিডম, তাকে ডেপ্রাইভ করছে। এবং পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল হচ্ছেন পশ্চিমবঙ্গের সংবিধানের রক্ষাকর্তা। তো উনি কি সংবিধান রক্ষা করছেন না? ওনাকে আমি চিঠি পাঠিয়েছি, আজকে 1 সপ্তাহ হয়ে গেল, ওনার দপ্তর থেকে কিন্তু এখনও কোনো উত্তর আসেনি। উনি বরং সন্দেশখালি নিয়ে অনেক বেশি ব্যস্ত, এবং রাজ্যের ছোটোখাটো বিষয় নিয়ে উনি কেন্দ্রের কাছে দরবার করেন। কিন্তু এটা যেখানে ডেমোক্রেটিক রাইটস চলে আসছে এবং যেখানে সেই রাইটসটা বিজেপি ভঙ্গ করছে, তখন রাজ্যপাল যে চুপ করে থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আমার প্রশ্নটা এর পরবর্তীতে অন্য জায়গায়, যে আমরা যদি দেখি যে আপনি সিনেমা প্রকাশ করেছেন, আপনি জানুয়ারিতে এটা সেন্সর বোর্ডের কাছে পাঠিয়েছেন তৈরি করে, পরিচালনা করে, এরপর 21শে ফেব্রুয়ারি আপনি এই সিনেমা প্রকাশ করার কথা ছিল, আপনি সেটা চেয়েছিলেন, কিন্তু সেটা হয়নি। এখন একজন পরিচালক সে সিনেমা পরিচালনা করবে নাকি এই আইনি জটিলতায় দৌড়দৌড়ি করবে?
মানে এটা আপনাকে কতটা ভাবায়? দেখুন, বিষয়টা যে ভাবাচ্ছে, ডেফিনেটলি ভাবাচ্ছে। এটা একটা প্রথমে যখন আমি সিনেমাটা বানাই, সিনেমাটা তো পুরোটাই বিজেপির এই অ্যান্টি বেঙ্গলি পলিসির ক্রিটিসিজম আছে ছবিটাতে, সুতরাং আমার রাইট আছে এই ছবিটা করার। তো প্রথমে প্রডিউসার পেতে ভীষণ রকম সমস্যা হয়, এই ছবি কেউ প্রডিউস করবে না বিজেপির ভয়ে। তখন এটা আমি ক্রাউড ফান্ডেড প্রসেসের মধ্যে দিয়ে যাই এবং ছবিটার বাজেট খুবই অল্প, এবং সেই অল্প বাজেট হলেও বাঙালি, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালি, মারাঠি বিভিন্ন এই এত জাতির, এত ভাষার মানুষের কিন্তু কন্ট্রিবিউশন আছে এই সিনেমাটার মধ্যে। 2 টাকা, 5 টাকা, 100 টাকা করে হলেও তারা এই ছবিটাতে কন্ট্রিবিউট করেছে। তো এখন যে এই যে লড়াইটা চলছে, প্রথমে লড়াইটা ছিল সিনেমাটা বানানোর লড়াই। সিনেমাটা বানিয়ে আমার পরিকল্পনা ছিল যে আমি 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ছবিটাকে রিলিজ করব। সেইটা এই যে সেন্সর বোর্ডের রাজনৈতিক পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তে সম্ভব হয়নি, এবং আগামী দিনে যদি আইনি পথে যেতে হয়, যা যা করার আমি করব। কিন্তু সেন্সর বোর্ডকে ক্ল্যারিফাই করতেই হবে যে ছবিটাকে ওরা কেন আটকালো, কী কারণ। ওরা কি বিজেপির পা চাটতে চাটতে ওদের জিভ ক্ষয়ে গেছে, না কি কারণ যে ওদের মধ্যে যদি সত্যনিষ্ঠতা, সততা থেকে থাকে, এবং যদি ওরা ভারতের সংবিধানকে সামান্যতম সম্মান করে থাকেন, তাহলে ওদের উচিত যে এই ছবিটাকে কেন আটকেছে তার কারণ দর্শানো, যেটা ওরা করছে না। এর পরবর্তী পদক্ষেপ হিসেবে আপনি কোর্টে যাবেন, কিন্তু তার আগে আমি বলি যে আপনি যেহেতু বললেন যে প্রডিউসার পাচ্ছিলেন না, পাবলিক সাধারণ মানুষের কাছ থেকে আপনি ফান্ড নিয়ে সিনেমাটি তৈরি করেছেন, তো সেক্ষেত্রে এটার তো সম্পত্তিটাও পাবলিকের সম্পত্তি। নিশ্চয়ই, দেখুন এটাতে একা সৌম্য সেনগুপ্ত পরিচালনা করেছেন, পরিচালক হিসেবে সৌম্য সেনগুপ্তর নাম থাকতে পারে, কিন্তু ছবিটা পুরোটাই সৌম্য সেনগুপ্তর তা তো নয়। যত মানুষ দিয়েছেন, সাধারণ মানুষ আপনাকে ফান্ডিং করেছেন, তাদেরও তো। এই ছবিটার অন্তত 100-র বেশি কো প্রডিউসার রয়েছে। এটা সবার ছবি, এটা শুধুমাত্র যারা কো প্রডিউসার তাদেরই ছবি আমি বলবো না, হাজার হাজার মানুষ কিন্তু ফিডব্যাক দিচ্ছে, তারা এই সিনেমা দেখতে চাইছে। কিন্তু এই যে গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী, যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী, বিজেপির মতাদর্শে চলা সেন্সর বোর্ডের এরকম একটা রাজনৈতিক পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তে সেটা আপাতত বন্ধ রয়েছে, কিন্তু এটা চিরকাল বন্ধ থাকবে না। এদেরকে মাথা ঝোঁকাতে হবে, এদেরকে বলতে হবে যে কেন ছবিটাকে আটকেছি। এই কারণ না দেখানো পর্যন্ত ততদিন অবধি কিন্তু লড়াই চলবে। এবং যদি এই যে এখন ছবিটাকে আটকেছে, এই যে একটা অনৈতিক কারণে, এটা কিন্তু আমি পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে কাছে গিয়ে গিয়ে বলবো। দরকার পড়লে আমি ছবির স্ক্রিপ্ট ধরে ধরে লোককে বলবো যে ছবিটাতে কী রয়েছে। ছবিটা যদি ওরা আটকে দেয়, মানে ছবিটা কিন্তু দেখানোর আমার কাছে আরও 100টা অপশান রয়েছে দেখানোর। এইভাবে আটকে দিয়ে তো দেখানো বন্ধ করা যায় না, 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 দেখানো বন্ধ করতেই পারবে না। আপনার যে টাকাটা খরচা করছেন সেই টাকাটা হয়তো তুলতে পারবেন না, কিন্তু দেখানো তো যায়। নিশ্চয়ই। এই সূত্রে আমার একটা কথা মনে পড়লো, ভূতের ভবিষ্যৎ বলে, সেটা নিয়ে দীর্ঘ জলগোলা হয়েছিল। তো এখানে আর একটা প্রশ্ন থাকবে, ভবিষ্যতের ভূত। তো সেখানে দাঁড়িয়ে আপনি কি এই যে সিনেমা বন্ধ করে দেওয়া হয়েছে, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও চিঠি দেবেন? দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি, আপনার রাজ্যে, আপনার বাংলায়, আপনি বাংলার কন্যা, বাংলার মেয়ে, আপনার রাজ্যে আপনার বাঙালি পরিচালকের চিন্তাকে বাধা দেওয়া হচ্ছে, তার নির্মিত পরিচালিত যে মুভি, সেই মুভি বা সিনেমা, সেটা সেন্সর বোর্ড আটকে দিয়েছে। দেখুন, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি নিশ্চয়ই চিঠি দেব। কয়েকটা দিন যাক, আর একটু দেখে নিই যে সিবিএফসি থেকে কিছু ফিডব্যাক আসে কি না। তার পরিপ্রেক্ষিতে আমি নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হব এবং ওনাকে আমি জানাবো। দেখুন, পশ্চিমবঙ্গ থেকে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই আছেন যিনি এই বিজেপির যে ইম্পিরিয়ালিস্ট যে মনোভাব, তার বিরুদ্ধে লড়াই করার মতোই একটি ব্যক্তিই রয়েছেন। সুতরাং আমি তার কাছে নিশ্চয়ই যাব আগামী দিনে, যদি সেন্সর বোর্ড থেকে আশানুরূপ উত্তর না পাই তাহলে। বেশ, আমরা আজকের এই আলোচনা শেষ করব। আমাদের অবশ্যই কৌতূহল তো জাগছে এই কথা শুনে যে বাংলার মুখ আমি দেখিয়েছি, তার মধ্যে এমন কি আছে যে কোনো কারণ ছাড়াই সেটাকে আটকে দেওয়া হলো, রিজেক্ট করা হলো। আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো সৌম্য সেনগুপ্ত পরিচালক। দাদা, আপনি আমাদের সময় দিয়েছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকেই ধন্যবাদ। এবং আমার বক্তব্য এটাই যে আপনারা এই লড়াইতে পাশে থাকুন। এই যে সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী বিজেপি, তাকে কিন্তু বাংলার মানুষকে আটকাতে হবে। না হলে আজকে আমার ছবি আটকেছে, কালকে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে গিয়ে ওরা মানুষের কথা বলা বন্ধ করে দেবে। সুতরাং এই ইম্পিরিয়ালিস্ট ফোর্সের বিরুদ্ধে আপনারা জনমত তৈরি করুন এবং আগামী দিনে উন্নয়নের শুভবুদ্ধির পাশে থাকুন।